শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা শুনছো রাতের আটা ইউটিউব চ্যানেল, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। আজ আমি শান্তনু রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা আকাশের মুখ থেকে শুনে নেব একটি প্রেমের গল্প। যে গল্পটি হতে চলেছে একটি ট্রেন কেন্দ্রিক প্রেমের গল্প। এক ট্রেনের মধ্যে তাদের সেই প্রেম, যে প্রেম তাদেরকে নিয়ে গেল এক অন্য অধ্যায়ের দিকে। তবে চলো আকাশের মুখ থেকে শুনে নিই আকাশের কণ্ঠে সেই এক ভালোবাসার স্মৃতির আবদ্ধীকরণ এবং একটি গল্প। নমস্কার, শুভ সন্ধ্যা। অনেকদিন পরেই তোমাদের সামনে আমি একটি নতুন গল্প বলবো। তার আগে আমাদের রাতের আড্ডার যারা টিম মেম্বার রয়েছে তাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। তোমরা জীবনে তো অনেক প্রেম করেছো, মানে অনেক বলা ভুল, প্রেম তো কোনো না কোনো সময় করেছো। হ্যাঁ, তা তো করেছি অবশ্যই। তোমাদের কি কিছু অভিজ্ঞতা এমন হয়েছে যে ধরো ছোটবেলা থেকে তুমি কাউকে পছন্দ করো বা তুমি কাউকে অ্যাজ ইফ ভালোবাসো। তাকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বা তাকে পাওয়ার জন্য যে তোমাদের আ যে যাই বলো তোমরা আকাঙ্ক্ষা বলো বা যে কাজটা তোমরা করছো, যে তাকে পাওয়ার জন্য যে কাজগুলো আমরা করি, সেরকম অনুভূতি কি কারোর হয়েছে আমাদের মধ্যে? হয়েছে, এখনো চলছে মনের ভিতরে। আচ্ছা, আচ্ছা। সবারই তার মানে হয়েছে আরকি। হ্যাঁ, বলতে পারো ওরকমই। সবাই লাইফে কিছু না কিছু একটা থাকেই। আমি আমাদের রাতের আড্ডার শ্রোতা বন্ধুদের কথা সঠিক জানি না। তোমাদেরও যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি হয়ে থাকে তোমাদের, আ তাহলে আমাদের রাতের আড্ডার মেম্বার সহ এই গল্পটি রইল শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো আমি গল্পটা শুরু করছি। ডিসেম্বর মাসের ৭ তারিখ। ঘড়িতে সময় বেজে ৬:৫৫। আস্তে, আস্তে করে শিয়ালদা স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ঠিক তখনই শিয়ালদা স্টেশনের মেইন গেটওয়ে থেকে দৌড়ে আসছে লাবণী, ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির উদ্দেশ্যে। একদম ট্রেনের প্রায় লাস্ট বগিতে সে যখন পৌঁছে যায়, মানে ও আর কি ট্রেনটা ধরবে, লেট হয়ে গেছে একটু, তাই দৌড়ে ট্রেনটা ধরতে আসছে। ট্রেনের যখন একদম শেষ বগিতে, মানে প্যাসেঞ্জার কামরাতেই যখন পৌঁছে যায়, প্রায় ও ট্রেনটা ধরতে পারবে না এমন অবস্থাতেই একটা ছেলে ভেতর থেকে, মানে গেট থেকে বাইরে ঝুঁকি দিয়ে হাত বাড়িয়ে বলে যে তাড়াতাড়ি দৌড়ুন, আরও তাড়াতাড়ি দৌড়ুন, নাহলে কিন্তু ট্রেনটা মিস করে যাবেন। তখন কিন্তু আপনার জন্য ঠেলাগাড়ি ছাড়া আর কিছুই থাকবে না। এবার লাবণ্য বলছে যে আপনি আড্ডা মারছেন কেন, আমাকে তাড়াতাড়ি টেনে তুলুন। ছেলেটা উপাস থেকে বলছে যে আপনি যদি আপনার ট্রলিটা, মেয়েটার হাতে একটা ট্রলি ছিল, আমাকে আগে না দেন, তাহলে আমি আপনাকে প্লাস আপনার ট্রলিকে তুলতে পারবো না, অত ওয়েট আমারও নিজেরও হবে না। এক কথা আড্ডা মারছে। তো মেয়েটা মানে লাবণ্য কথা শুনে ট্রলিটা অনেক ভারী ছিল, তাও কষ্ট করে হাত দিয়ে তুলে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ট্রলিটা এক হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে লাবণ্যকে কোনো মতে টেনে টুনে কোচের ভেতরে আনে। এবার স্বাভাবিক কথা, এত দৌড়ে ট্রেন ধরেছে, লাবণ্য না হাঁপাচ্ছে। হাঁপাতে বলছে ছেলেটাকে যে আপনি কি পাগল, এরকম সময় কেউ মজা করে? ছেলেটা বলছে বারে আমি কোথায় মজা করলাম, আমি তো আপনাকে তুলছিলাম, আর ওরকম কথা না বললে আপনি কি ওরকমভাবে সজোরে দৌড়ে আসতেন? আর আপনাকে তো ট্রলিটাও দিতে হবে, ট্রলি ছাড়া বা আপনি ট্রেনে উঠে যেতেন, আপনার ট্রলিটা পড়ে থাকতো শিয়ালদা স্টেশনে, তখন আর এক রকমের ভোগান্তি। তা লাবণ্য বলছে ঠিক আছে থ্যাংক ইউ বলে ভেতরের দিকে চলে গেল। ছেলেটা পেছন আসছে, আস্তে আস্তে বলছে যে আচ্ছা আপনি কি একদম নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবেন? এবার মেয়েটা বলছে যে আপনার সেটা জেনে কোনো লাভ আছে? আপনি আমাকে হেল্প করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েছি, প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আমি অনেক টেনসড আছি। তা ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি এত রুড হলে আমি আপনার সাথে কথাও বলতাম না, আর আপনাকে আমি টেনে তুলতাম না।
হাজার হোক একটা মানুষই তো আর একটা মানুষকে উপকার করবে, সেই জন্যই। এবার লাবণ্য বলছে যে আপনি এত বক্তৃতা না দিয়ে প্লিজ আমার পিছু ছাড়ুন, আপনার সিটে গিয়ে আপনি বসুন, আমাকে প্লিজ বিরক্ত করবেন না। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ট্রেনে তোলার জন্য। তো যথাক্রমে লাবণ্য গিয়ে, এবার বলে রাখি যে লাবণ্য খুব তাড়াহুড়ো করেই ট্রেনের টিকিটটা কেটেছিল। তো তার কাছে ওয়েটিং টিকিট ছাড়ার কিছু ছিল না, অতএব তার কোনো সিট নেই ট্রেনে। তো ভিতরে গিয়েই দেখে একদম পুরো কামড়া ঠাসা, যে যার সিটে বসে রয়েছে। এবার একটা কথা বলে রাখি যে ট্রেনের সিটে না সবাই ওই কেমন বলবো, ইয়ং বয়সী ছেলে, কোনো বৃদ্ধ কিচ্ছু নেই। এবার ওর দেখে বিষয়টা খটকা লাগে যে ব্যাপারটা কি। ট্রেনে উঠলাম, ট্রেনে সব একই এজের ছেলেমেয়েরা বসে রয়েছে, মানে সরি, ছেলেও রয়েছে, মেয়েরাও রয়েছে। তো এবার লাবণ্য না, এবার ওই ছেলেটা ঠিক দরজার ওখানে গিয়েই দাঁড়িয়ে রয়েছে। মানে ট্রেনটা ছেড়েছে, সবে একটু গতি নেওয়া শুরু করেছে ট্রেনটা, আর ও ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার লাবণ্য তো কোনো সিট খুঁজে পাচ্ছে না, ওর তো ওয়েটিং টিকিট, স্বাভাবিক। যতক্ষণ না পর্যন্ত টিটি আসবে ততক্ষণ ওকে হয় দাঁড়িয়ে যেতে হবে, না হলে কাউকে রিকোয়েস্ট করতে হবে। এবার লাবণ্য রিকোয়েস্ট করাটাকে প্রাধান্য না দিয়েই ওই ছেলেটার কাছে যায় যে ওকে ট্রেনে তুলেছিল, যে গিয়ে বলে যে আচ্ছা আপনি কি আমাকে হেল্প করতে পারবেন। এবার ছেলেটা বলছে আবার আপনাকে হেল্প করে আমি মরি, আপনাকে আমি আর কোনো হেল্প করতে পারবো না, যা হেল্প করে দিয়েছি তাতেই আমি অনেক বেদবাক্য শুনে ফেলেছি, আমি আর আপনাকে কোনো হেল্প করতে পারবো না। বাই দ্য ওয়ে, কি হেল্প করতে হবে বলেই শুনে নিয়েছে, ঠিক আছে। তা লাবণ্য বলছে আপনি না অনেক বেশি কথা বলেন। সেটা বলছে হ্যাঁ তা বটে, অবশ্যই বেশি কথা বলি, তার জন্যই তো আপনিও আমাকে কিছু বেশি কথাই শোনালেন। এবার মেয়েটা বলছে ঠিক আছে বাবা, সরি আপনাকে অতিরিক্ত কথা শোনানোর জন্য, এবার প্লিজ আপনি আমাকে একটা হেল্প করুন। বলছে কি? বলছে আমি না এরকম তাড়াহুড়ো করে টিকিট কেটেছি, তো তাই আমার কাছে ওয়েটিং টিকিট ছাড়া আর কোনো উপায় ছিল না ওরকম সময়, আপনি কি আমাকে একটা সিট ম্যানেজ করে দিতে পারবেন? তো ছেলেটা বলছে কি আমি কি আপনাকে টিকিট চেকার দেখে মনে হচ্ছে আমার আপনাকে? বলছে না না আমি তা বলিনি। এবার দেখুন আমি একা একটা মেয়ে, এতগুলো ছেলে রয়েছে, ছেলে মেয়েরাও রয়েছে কিন্তু অচেনা যেহেতু। বলছে যে এতগুলো ছেলে মেয়ে রয়েছে, এবার আমি মানে খুব একটা কমফর্ট ফিল করছি না হট করে গিয়ে কারোর সাথে কথা বলতে। এবার ছেলেটা বলছে আচ্ছা ঠিক আছে, দেখি আপনার জন্য কি করতে পারি। এবার ছেলেটা একটু সামনে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে চারিদিকে দেখতে থাকে, দেখতে 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 একটা সিট ছিল একদম সামনের দিকে, সেই সিটটা খালি ছিল। বলছে আচ্ছা আপনার জন্য আমি এই সিটটা ব্যবস্থা করতে পারি, আপনি এখানে চাইলে বসতে পারেন। এবার লাবণ্য বলছে যে আরে এখানে কেউ বসেনি, তাহলে তো অবশ্যই আমি বসতেই পারি। এবার ছেলেটা তখন বলতে যায় যে মানে আমি আপনাকে একটা হেল্প করলাম আর আপনি বলছেন যে এইখানে ফাঁকা ছিল আমি বসতেই পারি। মেয়েটা বলছে হ্যাঁ তা কি করব আমি আপনাকে, হ্যাঁ অবশ্যই আপনাকে আমি সিট খুঁজে দিতে বলেছিলাম, কিন্তু সেটা কাউকে রিকোয়েস্ট করে তার সিটটা কম্প্রোমাইজ করে। এবার আমি যেহেতু সিট পেয়ে গেছি, তো অবশ্যই আপনি আমাকে হেল্প করেছেন, কিন্তু আমি আপনাকে এই ক্ষেত্রে ধন্যবাদটা দিতে পারছি না। তো ও একটু মুখ গোমরা করে, ছেলেটা মুখ গোমরা করে বলে যে ঠিক আছে আপনার আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি আপনার ধন্যবাদ চাইও না, কিন্তু আমার সিটটা ছেড়ে দিন প্লিজ। বলছে আপনার সিটে কি আপনি বসুন না, আপনার সিট কি আমি আটকে রেখেছি নাকি? এবার মেয়েটা বলছে যে ছেলেটা বলছে যে অবশ্যই আপনি আমার সিট আটকে রেখেছেন। বলছে মানে? ছেলেটা বলছে আপনি যে সিটে বসে আছেন সেই সিটটা আমার। মেয়েটা তো থতমত খেয়ে গেছে, মানে লাবণ্য থতমত খেয়ে গেছে পুরো। বলছে যে ও সরি মানে আপনি এটা আপনার সিট? ছেলেটা বলছে আগে হ্যাঁ, আপনি আমাকে কার্টিসি দেখিয়ে সরি না বলতেই পারেন, কিন্তু আমি আপনাকে কার্টিসি দেখিয়ে আমার সিটটা কম্প্রোমাইজ করেছি। মেয়েটা আরও কিছু বলতে যায়, ছেলেটা থামিয়ে বলে না না ঠিক আছে, আমি মজা করছিলাম আপনার সাথে এতক্ষণ ধরে, আপনি বসতেই পারেন, কোনো সমস্যা নেই। এবার ততক্ষণে ট্রেনটা অনেকটাই গতি নিয়ে নিয়েছে, শব্দ হচ্ছে ট্রেনের। এবার লাবণ্য না প্রচুর পরিমাণে এনজাইটি হচ্ছে। আমি বলে রাখি যে লাবণ্য খুব একটা ট্রেন জার্নি করেনি এর আগে, ঠিক আছে। এক কথায় বাধ্য হয়েই লাবণ্যকে ওই মুহূর্ততে ট্রেনে জার্নি করে যেতে হচ্ছিল
এনজেপি, কারণ লাবণ্য অ্যাকচুয়ালি যাচ্ছিল শিলিগুড়িতে। তো এইভাবে ট্রেন চলছে, আর লাবণ্য তার ট্রলির ভেতর থেকে তার ল্যাপটপটা খুলে নিজের কাজ করছে ল্যাপটপে। ছেলেটাও সাইডে বসে রয়েছে, ফোনে গান শুনছে। এবার আমি যেটা বলছিলাম যে লাবণ্য না এনজাইটি হচ্ছে। কিসে এনজাইটি হচ্ছে? ট্রেনের অতিরিক্ত শব্দে। তো আগেই বলে রাখি যে ওটা ছিল একটা স্লিপার ক্লাস, যেই কামরাটা ছিল। তবুও খুঁটিনাটি যে শব্দগুলো হয় না, যে ঠক 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 যেগুলো শব্দ, চাকার আওয়াজ যেগুলো, সেগুলো তো আসবেই। এবার তোমরা হয়তো বলতেই পারো যে এইটুকু শব্দে কারোর এনজাইটি হবে বা মাথা ব্যথা হবে। এইটার উত্তর আমি প্রথমেই দিয়ে দিয়েছি যে ও খুব একটা ট্রেন জার্নি করেনি, অতএব আমাদের ধরে নিতেই হবে যে ওর অভ্যেস নিয়ে দেখে বিষয়টা ঘটছে ওর সাথে। তো একটু ইতস্তত বোধ করছে, আর বলছে যে ছেলেটার কাছে বলছে যে আচ্ছা এক্সকিউজ মি, আপনার কাছে কি এক্সট্রা কোনো হেডফোন হবে? এবার ও তো গান শুনছে নিজের মনে, নাচানাচির একটা ভঙ্গিতে রয়েছে, তো শুনতে পাচ্ছে না। তো বলছে আপনি কি শুনতে পাচ্ছেন? গায়ে হাত দিয়ে ডাকছে। এবার ও ফট করে কানে হেডফোনটা খুলে বলছে হ্যাঁ কিছু বললেন? বলছে বলছি কি আপনার কাছে এক্সট্রা কোনো হেডফোন হবে? আসলে না আমার ট্রেনের শব্দে একটু অসুবিধা হচ্ছে। তো তখন ছেলেটা বলছে যে এক্সট্রা হেডফোন তো আমার কাছে নেই, আমার এক বন্ধু রয়েছে, আমার সাথেই ও জার্নি করছে, তো তার কাছ থেকে আমি আপনাকে ম্যানেজ করে দিতেই পারি। তো সেই কথা অনুযায়ী ছেলেটা তার পাশের সিটে বসা একটা বন্ধুর কাছে হেডফোন চায় এবং হেডফোনটা নিয়ে লাবণ্যকে দেয়। তো লাবণ্য হেডফোনটা কানে দিয়ে তার কাজ করতে থাকে। করতে 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 একটা স্টেশন আসে, এসে থামে। এবার থামাতেই তখন ছেলেটা কান থেকে হেডফোন খুলে, ও তো গান শুনছিল, কান থেকে হেডফোন খুলে বলে যে এই আপনি ঝালমুড়ি খান? তো মেয়েটা বলছে যে না আমি ঝালমুড়ি খুব একটা খাই না, কারণ আমার একটুখানি ঝালে অ্যালার্জি আছে, খুব একটা ঝাল আমি খেতে পারি না। বলছে ঝালে? আমি তো শুনেছিলাম যে মেয়েরা খুব টক ঝাল খেতে ভালোবাসে। তো মেয়েটা আবার একটু বিরক্ত হয়ে বলছে যে আপনি তো আশ্চর্য একটা লোক, আপনি কটা মেয়ের সার্ভে করে রেখেছেন পৃথিবীতে? সব মেয়েরাই কি সমান হতে হবে এমন কোনো কথা আছে? কোনো একটা পার্টিকুলার মানুষের শারীরিক সমস্যা থাকতেই পারে কোনো খাবারে। এবার ছেলেটা বলছে উফ আপনি না প্রচুর ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলেন। এবার লাবণ্য বলছে হ্যাঁ বলতেই হবে, আপনি মানুষটাই তেমন, কারণ আপনাকে সামলানোর জন্য এরকম তো করতেই হবে। তো মেয়েটা বলছে আমি খাবো না, আপনার যদি ইচ্ছা হয় আপনি প্লিজ খান, আমি একটু কাজে রয়েছি, আমাকে বিরক্ত করবেন না। তো ও ওর মতো আবার বসে রয়েছে আর বলে যে ঠিক আছে আপনি যখন খাবেন না, আমি ভেবেছিলাম হয়তো আমি আর আপনি খাবো, যেহেতু আপনি আমাকে কোম্পানি দিচ্ছেন না, তো আমি আর একা একা তো ঝালমুড়ি খাওয়া যায় না। তো মেয়েটা বলছে একা একা কেন খাওয়া যাবে না, আপনি আপনার মতো খাবেন, আমার সাথে আপনার কি সম্পর্ক? তো ছেলেটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলছে হ্যাঁ বটেই তো, আপনার সাথে আমার কি সম্পর্ক? এবারে আবার ও হেডফোনটা কানে দিয়ে দেয় ছেলেটা। ও লাবণ্য ওর মতো হেডফোন কানে দিয়ে ওর কাজ করতে থাকে। করতে 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 রাত প্রায় অনেকটাই হয়ে যায়। সন্ধ্যের সময় ট্রেন ছেড়েছিল, রাত অনেকটাই হয়ে যায়। এবারে যখন কটা বাজে, তাও তখন 9:30 মতন বাজে, 9:30 10টা ম্যাক্সিমাম টাইম। লাবণ্য তার ল্যাপটপটা বন্ধ করে ঠিক যখন ঘুমোতে যাবে, ঠিক তখনই ছেলেটা তাকে প্রশ্ন করে যে এই আপনার কানের ইয়াররিংসটা তো খুবই সুন্দর। তো মেয়েটা আবার একটু হেসে উত্তর দেয় হ্যাঁ কেন আপনার লাগবে? এবার ছেলেটা বলে যে না 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 আমি কেন ইয়াররিংস পরতে যাবো, আপনার কানেরটা সুন্দর লাগছে দেখে, আপনার কানেও মানাচ্ছে সেই জন্য আপনাকে বললাম। এবার লাবণ্য বলছে যে না, এবার কিছু কিছু ছেলেরা তো ইয়াররিংস পরে, আপনি হয়তো দেখে থাকবেন। তো সেটা বলছে যে না পরে, কিন্তু আপনার কানে যে ইয়াররিংসটা রয়েছে সেটা নিশ্চয়ই ছেলেরা পরবে না, একটু ঝুমকো টাইপস। আর মেয়েটা বলছে হ্যাঁ অবশ্যই, সেটা তো ঠিকই বলেছেন আপনি। এইভাবে কথা চলতে 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 মেয়েটা প্রশ্ন করে যে আচ্ছা বাই দ্য ওয়ে আপনার সাথে এতক্ষণ ধরে কথা হচ্ছে, আপনার তো নামটাই জানা হলো না। তো ছেলেটা বলছে ও বাই দ্য ওয়ে আমার নাম হচ্ছে রাজীব। তো মেয়েটা বলছে আচ্ছা। তো লাবণ্য নিজের নাম বলে। এইভাবে বলতে বলতে হঠাৎ করেই ছেলেটা প্রশ্ন করে, মেয়েটা তখনও বসেই রয়েছে, ঘুমোতে যায়নি। প্রশ্ন করে হঠাৎ করে ছেলেটা যে আচ্ছা আপনাকে
একটা কোশ্চেন করি, আপনি যদি কিছু মাইন্ড না করেন। তো লাবণ্য বলছে যে হ্যাঁ অবশ্যই, আগে তো প্রশ্ন করুন, তারপর ভেবে দেখছি মাইন্ড করব কি করব না। তো ছেলেটা বলছে যে আচ্ছা, আপনাকে ট্রেনে ওঠার পর থেকেই দেখছিলাম একটু চিন্তিত লাগছিল, একটু একটু বেশি স্ট্রেসড লাগছিল, কারণটা কি জানতে পারি? তো মেয়েটা বলছে দেখুন, পার্সোনাল বিষয় তো পার্সোনাল রাখাটাই আমার মনে হয় ঠিক। ছেলেটা আবার বলছে যে হ্যাঁ অবশ্যই আপনি পার্সোনাল রাখতেই পারেন, সেটা আমি তো আপনাকে বললামই যে আপনি যদি মাইন্ড না করেন তবেই বলতে পারেন। তবে আমি অনেকের মুখে শুনেছি যে দুঃখ, চিন্তা বা কষ্ট এগুলো ভাগ করে নিলে মাথার উপর থেকে চাপটা কমে। মেয়েটা হেসে উত্তর দেয় যে হ্যাঁ এটা আপনি অবশ্য ঠিকই বলেছেন। তো ছেলেটা বলে আচ্ছা তাহলে এখন কি জানতে পারি? মেয়েটা একটু আবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওকে বলে যে আমার একটা রিলেশনশিপ ছিল, সেটা নিয়ে আমি আসলে খুবই চিন্তিত। আর আজকে আপনার পাশে আমার ট্রেনে বসে থাকার কারণটাও এটাই। সেটা বলছে মানে বুঝলাম না। তো মেয়েটা বলছে যে আমার একটা রিলেশনশিপ ছিল 2023-এ শুরু হয়েছিল। ওর সাথে আমার আলাপ হয়েছিল ফেসবুকে। আমাদের কাছে কোনো রকমের কন্ট্যাক্ট নাম্বার ছিল না। না আমার ছিল ওর কাছে, না ওর ছিল আমার কাছে। তো এভাবে বলতে যাবে পরেরটুকু, হট করে রাজীব থামিয়ে দিয়ে বলে যে আচ্ছা রিলেশনশিপ ছিল, কোথায় কোথায় ছবি দেখান তো। তো মেয়েটা বলছে এটাই তো প্রবলেম, আমার কাছে ওর কোনো ছবি নেই। তো রাজীব বলছে মানে আপনি একজনের সাথে রিলেশনশিপে আছেন, একজনকে পছন্দ করেন বা সেও আপনাকে পছন্দ করে, হোয়াট এভার যাই হোক, আপনার কাছে তার কোনো ছবি নেই? আপনার তার ফেসবুক প্রোফাইলেও কোনো ছবি নেই? বলছে না ওর ফেসবুক প্রোফাইলেও কোনো ছবি নেই। এবার ছেলেটা বলছে আপনি কি বোকা নাকি? একটা প্রোফাইল পিকচারহীন প্রোফাইলে আপনার প্রোফাইল থেকে আপনাকে মেসেজ পাঠালো, নিশ্চয়ই আপনাদের মেসেজের মাধ্যমেই শুরু হয়েছিল কথাবার্তাগুলো। তো আপনাকে মেসেজ পাঠালো আর আপনিও রিপ্লাই দিয়ে দিলেন। তো মেয়েটা বলছে যে হ্যাঁ আমি আসলে তখন এত কিছু তো চিন্তা করিনি, আর এগুলো হঠাৎ করেই হয়ে যায়, আপনিও হয়তো রিলেট করতে পারবেন। বলছে না তা ঠিক, কিন্তু আমার কেমন যেন একটু বোকামি মনে হচ্ছে বিষয়টা। এবার মেয়েটা চোখ বড় বড় করে রাজীবের দিক তাকিয়ে বলছে আচ্ছা আমি কি বলবো নাকি এখানেই স্টপ করে দেব? রাজীব বলছে হ্যাঁ না 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 আপনি বলুন। বলছে যে 2023 সালে আমাদের রিলেশনশিপটা শুরু হয়। আগেই বললাম যে কন্ট্যাক্ট নাম্বার টাম্বার কিছুই ছিল না। তো সেই মতো আমাদের শুধুমাত্র মেসেঞ্জারের চ্যাটে কথা হতো, আর দু একবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু কখনোই ফোন তোলেনি, শুধুমাত্র মেসেজেই কথা হয়েছে। তো হঠাৎ করে রাজীব আবার অবাক হয়ে বলে যে মানে আপনি তার সাথে ফোনেও কথা বলেননি? তো মেয়েটা বলছে না। তো এবার ছেলেটা না উপরের দিক তাকিয়ে বলছে যে হে ভগবান তুমি আমাকে তুলে নাও, আমি কি আদেও 2025 সালে আছি? তো মেয়েটা না হাসছে মুখ চেপে। তো বলছে যে মেয়েটা হাসতে হাসতে বলছে যে কেন আপনার এরকম মনে হলো কেন? তো রাজীব বলছে যে আপনি একটা ছেলের সাথে রিলেশনশিপে গেছেন, তার কাছে আপনার কাছে তার কোনো ছবি নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই, এমনকি মেসেঞ্জারে ফোনেও পর্যন্ত আপনি কথা বলেননি, আপনি জানেন না সে কেমন দেখতে, তার কেমন কণ্ঠস্বর, আপনি প্রেমে পড়ে গেলেন? মেয়েটা বলছে যে জানি না আমি কেমনভাবে কি হয়েছে, তবে বিষয়টা হয়ে গেছে। আর আমি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়েছিলাম ওর উপরে, ইভেন এখনও আছি। তা রাজীব বলছে আচ্ছা তারপরে কি হলো? বলছে এইভাবে কথা বলতে 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 হঠাৎ করেই ও একটা সময় আমার ওপর থেকে মানে আমার সাথে কমিউনিকেশনটা বন্ধ করে দেয় মিন্স কমিয়ে দেয় অনেক। তো কমাতে কমাতে হঠাৎই একটা সময় একদমই কমিউনিকেশন বন্ধ করে দেয়। মানে আমি মেসেজ করছি রিপ্লাই পাচ্ছি না, বা আমি স্টক করার চেষ্টা করছি, কোনোভাবেই কোনো রেসপন্স পাচ্ছি না। তো এরকম অবস্থায় আমি খুবই চিন্তিত হয়ে পড়ি। তো আমি সেই অবস্থাতে আমার মেয়েটা বলছে রাজীবকে যে বাই দ্য ওয়ে আমি একটা জব করি, সেই জবটার থেকে আমার প্রেশার আসছিল ওই টাইমে খুবই। আর এরকম করতেই অনেক বছর কেটে যায়। তারপরে হঠাৎ করে আমি
সিদ্ধান্ত নিই যে আমার মন খারাপ লাগলে বা আমার খুব কষ্ট হলে আমি যার কাছে ছুটে চলে যাই, যে আমাকে এইসব কিছুর থেকে একটু রেহাই দিতে পারবে বা মুক্তি দিতে পারবে, সে হচ্ছে একজন আমার খুবই প্রিয় মুনমুন পিসি। তা ছেলেটা বলছে যে, আচ্ছা আপনার এই পিসি থাকে কোথায়? তো মেয়েটা বলছে, আমি যেখানে যাচ্ছি সেখানেই থাকে। বলছে, আপনি আচ্ছা আচ্ছা আপনি যেখানে যাচ্ছেন সেখানেই থাকে? তো মেয়েটা বলছে যে হ্যাঁ। ছেলেটা না লাবণ্যর কথা শুনে একটু ভেবেই উত্তর দেয় যে, আচ্ছা আপনি আপনার সেই বয়ফ্রেন্ড যার কথা আমাকে বললেন, আমার তো মনে হচ্ছে সে একজন স্ক্যামার। কারণ বুঝতেই পারছেন এখনকার যুগে যা প্রতারণা হচ্ছে অনলাইনে। তো মেয়েটা বলছে যে না, একদমই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমার বিশ্বাস ও আমার সাথে এটা করতে পারে না। হয়তো কোনো প্রবলেম হয়েছে, সেই জন্যই ও আমার সাথে কথা বলছে না। তো ছেলেটা বলছে, আচ্ছা বাদ দিন, আপনি ঘুমোতে যাচ্ছিলেন তো, আপনি ঘুমোতে যান। আর বাই দ্য ওয়ে, আপনি ঘুমাবেন কোথায়? ও প্রবলেম নেই, আপনি এখানে ঘুমিয়ে যেতে পারেন, আমি আমার বন্ধু রয়েছে তার সাথে অ্যাডজাস্ট করে নেব। তো মেয়েটা বলছে, না আর ঘুম পাচ্ছে না, আমি বসেই রয়েছি, আপনি চাইলে ঘুমিয়ে পড়তে পারেন আপনার বন্ধুর সিটে গিয়ে। তো ছেলেটা বলছে, না আমারও ঘুম পাচ্ছে না, আপনি চাইলে আমরা গেটের সামনে যেতে পারি, কিন্তু প্রচুর ঠান্ডা, আপনি প্লিজ একটু জ্যাকেট বা কিছু পরে নেবেন। এবার লাবণ্য না তাড়াহুড়ো করে আসাতে খুব একটা শীতের পোশাক কিছু আনেনি। ঠিক আছে, তারাও আগেই বলেছিলাম যে তাড়াহুড়ো করে এসেছিল, শীতের পোশাক কিছু আনেনি। তো লাবণ্য সেই কথা অনুযায়ী বলছে যে অ্যাকচুয়ালি আমি খুব একটা সেরকম শীতের কিছু জ্যাকেট বা সোয়েটার যাই বলুন, আমি সেটা আনিনি, আমি গেটের ওখানে যাব না, প্রচণ্ড হাওয়া, আপনিই যান প্লিজ। এরকম বলতে যাবে, হঠাৎ করেই ট্রেনটা লাইনের উপরে মানে যাচ্ছিল, ট্রেনটা খুবই স্পিডে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। মানে এমন মনে হয়েছে যেন কেউ চেন টেনেছে, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে ট্রেনটা। তো স্বাভাবিক একটা ঝটকাতে লাবণ্য সামনে পড়ে, মানে খুব বেশি ঝটকা না, যেমন সাডেন ব্রেক করলে যেরকম যেটা হয় ট্রেনে, আমরা একটু সামনে এগিয়ে যাই, তো একটু এগিয়ে যাই। তো রাজীব বলে যে, আচ্ছা একটু দেখে কি হলো কে জানে। হঠাৎ করে ট্রেন দাঁড়িয়ে পড়ে, ওরা বা মেয়ে লাবণ্য ওরকম ছিটকে পড়ে। তো লাবণ্য হঠাৎ করে প্রশ্ন করে রাজীবকে, বাদবাকি ট্রেনে সবাই ঘুমোচ্ছিল, যে আচ্ছা কি হলো বলুন তো, হঠাৎ করে ট্রেনটা এই জায়গাতে দাঁড়িয়ে পড়লো কেন? আর জায়গাটা বলি, দুই দিকে খোলা মাঠ, আর তার মাঝখান থেকে লাইন, এমন একটা জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। তো রাজীব বলছে, আমিও ঠিক জানি না, চলুন গিয়ে পর্যবেক্ষণ করে আসি। মেয়েটা বলছে, না আমি যাব না, আমি আগেই বললাম যে আমার কাছে শীতের খুব একটা বস্ত্র নেই বা পোশাক নেই, তো সেক্ষেত্রে আমি যাব না, আপনিই যান। তো ছেলেটা বলছে, কোনো প্রবলেম নেই, আমার কাছে একটা জ্যাকেট রয়েছে, আপনি চাইলে অবশ্যই পরতে পারেন। মেয়েটা বলছে, এ বাবা না আপনার জ্যাকেট আমি কেন পরতে যাবো, তাছাড়া আপনি কি পরবেন? বলছে, না আমার কাছে আছে, আপনি চাইলে নিতেই পারেন, হাজার হোক আমরা তো সহযাত্রী না, আমি আপনাকে হেল্প করতেই পারি। এবার মেয়েটা একটু বাঁকা চোখে তাকিয়ে বলছে, আপনি কি আমার উপরে কোনো রকমের করুণা করছেন? তো ছেলেটা বলছে, না আমি আপনাকে করুণা কেন করতে যাব? আমার বরঞ্চ ভালো লাগছে যে আমার সাথে একজন ব্যর্থ প্রেমিকা যাচ্ছে। তো মেয়েটা একটু হাসি দিয়ে বলে যে, আপনি না পারেন। বলতে হাসতে বলে যে, চলুন। তো ওরা গেটের সামনে যায়। গেট মানে সিঁড়ি হয় না? এক্সপ্রেস ট্রেনের গেটে, সিঁড়ি দিয়ে নামে। তো লাবণ্যর একটু নামতে প্রবলেম হচ্ছিল, তো রাজীব আবার ওকে একটু হাত ধরে নামিয়ে দেয়। তো নেমে ওরা খুব সুন্দর, আগেই বললাম যে মাঠের মাঝখান থেকে ট্রেনটা যাচ্ছিল, হঠাৎ করে থেমে পড়ে। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পায়। তোমরা হয়তো দেখে থাকবে যে সাইবেরিয়া বা এরকম কাইন্ড অফ জায়গাতে এক ধরনের আকাশে ব্লু কালার বা গ্রিন কালার একটা অরা তৈরি হয়। তো সেই দিনও না কাকতালীয়ভাবে সেই অরা তৈরি হয়েছিল আকাশে, আর তারাগুলো প্রচুর জ্বলজ্বল করছিল।
তো মেয়েটা দেখতে পেয়ে বলে যে, এই দেখুন কত সুন্দর একটা অরা তৈরি হয়েছে। রাজীব বলছে, হ্যাঁ অবশ্যই। তো মেয়েটা এই কথাটা বলেই কিছুটা দুঃখী হয়ে পড়ে, পড়ে কাঁদতে থাকে। বলছে, রাজীব বলছে যে, আপনি কাঁদছেন কেন? আপনি আমাকে দেখতে বললেন, এত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর তারা জ্বলজ্বল করছে। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে বলে যে, আসলে আমার যখনই আমি তারার দিকে তাকাই তখনই ওর কথা মনে পড়ে। তো ছেলেটা বলছে যে, তারার দিকে তাকিয়ে মনে পড়ে কেন বলুন তো? তো মেয়েটা বলছে যে, আসলে আমি তো কোনোদিনও দেখিনি, তাই আমি আকাশের তারাতেই ওকে কল্পনা করতাম, ছাদের ওপরে গিয়ে দেখতাম। এইভাবে অনেক রাতের পর রাত কাটিয়েছি। তো বলতে 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 রাজীব হঠাৎ করে বলে যে, আচ্ছা তাহলে আমিও পৃথিবীতে যাদেরকে দেখিনি তাদেরকে তারাতেই কল্পনা করব। মেয়েটা বলছে, মানে? বলছে, আমিও ইলন মাস্ককে কোনোদিনও চোখে দেখিনি সামনাসামনি, তাহলে আমি তারাতেই কল্পনা করি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছিল, মেয়েটা যখনই মন খারাপ করছিল রাজীব ট্রাই করছিল মেয়েটাকে হাসাতে। তো স্বাভাবিক এরকম কথা বললে যে কোনো মানুষই হেসে ফেলবে, সেরকম পরিস্থিতিতেই থাক না কেন। তো মেয়েটাও যথাক্রমে হাসে, হেসে বলেন যে, আপনি কি মানে লাফিং গ্যাস নাকি? সেটা বলছে, আপনি বলতে পারেন, কারণ আমাকেও ছোটোবেলায় আমার স্কুলের স্যাররা তাই বলতো, কারণ আমি একটু বেশি সবাইকে হাসাতে পারি। বলছে যে, না তা যা বলেছেন, আপনার অ্যাটিটিউড দেখে বোঝাই যায়। সেটা বলছে, তাই বলে আপনি কি আমাকে জোকার ভাবছেন কোনো মতে? তো মেয়েটা বলছে, না 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 না, জোকার কেন ভাবতে যাবো? শুধুমাত্র জোকাররাই যে মানুষদেরকে হাসায় তা তো না, আরও অনেকেই হাসাতে পারে। তাই এবার হাসতে হাসতে মেয়েটা তো হাসছে, তো ছেলেটা তখনও ট্রেন ছাড়েনি। তো ছেলেটা ওকে বলছে, লাবণ্যকে, যে এতক্ষণ হয়তো লক্ষ্য করিনি, কিন্তু এই অরার আলোতে আপনার হাসিটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। তো মেয়েটা বলছে, ফ্লার্ট করছেন? ছেলেটা বলছে, না আমি ফ্লার্ট করি না, যা সত্যি সেটাই বলি। আমার কাছে অ্যাটলিস্ট ফ্লার্টটা আপনি আশা নাও করতে পারেন। তো মেয়েটা বলছে যে, আচ্ছা আপনার কাছে তাহলে কি আশা করতে পারি? বলছে যে, অনেক কিছু, আবেগ, ভালোবাসা, বন্ধুত্ব। মেয়েটা বলছে, বন্ধুত্ব? সেটা বলছে, অবশ্যই, আমরা সহযাত্রী বলে কি বন্ধু হতে পারি না? তো মেয়েটা হেসে বলছে, অবশ্যই আপনি বন্ধু হতেই পারেন, আর না হলেও আমার রক্ষে নেই, আপনি আমাকে বানিয়েই ছাড়বেন, কারণ আপনার সিক্স সেন্স তাই বলে। বলছে যে, হ্যাঁ যখন বুঝতে পেরেই গেছেন তাহলে চলুন হ্যান্ডশেকটা করেই নি, এই সুন্দর একটা প্রকৃতিতে আমরা আমাদের বন্ধুত্বটা বিলিয়ে দিই। তো এইভাবে কথা বলতে 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 ট্রেনের হুইসেল বেজে ওঠে, আর রাজীব লাবণ্যকে বলে যে, আচ্ছা এবার তো আমাদেরকে উঠতে হবে, কারণ ট্রেন ছেড়ে দেবে। ট্রেনে ওঠে, তখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তারা ওই গেটের ধারে দাঁড়িয়েই গল্প করছে। এইভাবেই চলতে 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 তাদের ভেতরে বন্ধুত্বটা বেশ ভালোই জমে উঠেছিল। হঠাৎ করেই মানে তারা সারা রাত ঘুমায়নি, কথা বলতে বলতেই ভোর হয়ে গেছে, ভোর 6টা। হঠাৎ করেই ট্রেনে ওঠে টিটি, মানে ওই কামরাটাতে পার্টিকুলারলি টিটি ওঠে। রাজীব আগে থেকেই দেখতে পায়, মানে যেহেতু গেটের ধারে ছিল, মানে ধরো আমি কেমনভাবে ইমাজিন করতে বলবো, যে মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে, তুমি ধরো রাজীব, মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে, তুমি সামনে থেকে দেখছো যে টিটি আসছে। ও ঠিক সামনের দিকে তাকালো, তাকিয়ে ওর পকেট থেকে বের করে একটা ছোট কাগজের একটা কার্ডের মতো দেখালো। টিটিটা নেমে গেল, সঙ্গে সঙ্গে নেমে গেল। উঠেছিল কামরাতে, কার্ডের মতো দেখালো, সঙ্গে সঙ্গে নেমে গেল। তো লাবণ্য এই বিষয়টা আর কি জানে না। তো লাবণ্য জানে না, কিন্তু ও দেখতে পেল যে কিছু একটা দেখালো। বললো যে, আপনি কি করলেন? তো রাজীব বলছে যে, না না কিছু না, আমি একজনের সাথে আর কি কথা বললাম। বলছে, ট্রেন চলছে, আপনি কার সাথে কথা বললেন? বলছে, না না কিছুই না, আপনি চা খাবেন? তো মেয়েটা বলছে, হ্যাঁ চা অবশ্যই খাওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এই একটা কথা বলুন তো, আমি যখন থেকে ট্রেনে উঠেছি, স্পেশালি এই কামরাটাতে উঠেছি, তো আমি তো কোনো ফেরিওয়ালা বা কোনো চাওয়ালা বা কাউকেই দেখছি না, ব্যাপারটা কি বলুন তো? তো ছেলেটা আবার মজা করে বলে যে, আচ্ছা তাহলে হয়তো আপনার খুব আফসোস হচ্ছে ওদেরকে না দেখতে পেয়ে, আপনি তাহলে
আমি আপনাকে সামনের স্টেশন থেকে একটা কৌটো বা কিছু দিয়ে দিচ্ছি, আপনি তাহলে লেগে পড়ুন কাজে। তো মেয়েটা বলছে না না আমি তা বলিনি। এবার ছেলেটা আবার ওকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা আপনি চাইছেন আমি এই মুহূর্তে ট্রেনের চেনটা টেনে পাশের কোনো চা বাগান থেকে আপনাকে চা এনে খাওয়াই, তাই তো? মেয়েটা এবার অট্টহাসি এসে বলছে যে না না আমি কিছুই বলছি না, সামনের কোনো স্টেশনে আমরা নেমে চা খেয়ে নেবো, ব্যাস। তো সেরকমই সামনের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ওরা চা খায়। লাবণ্য বলল যে আমি লিকার চা খাবো, আমি দুধ চা খাবো না। তো অলরেডি চাওয়ালা দিয়ে ফেলেছিল, দিয়ে ফেলাতে মানে রাজীব খায় দুধ চা, এবার লাবণ্য লিকার চা খেতে চেয়েছে। তো সেক্ষেত্রে যখনই দিয়ে ফেলেছে দুটো চাই মানে দুধ চা দিয়ে ফেলেছে, তো যখনই ও বলে ফেলেছে যে আমি লিকার চা খাই, তো রাজীব আবার চাওয়ালাটার সাথে একটু মজা করে যে আচ্ছা এক কাজ করুন তো, আপনার তো এক কাপ চা নষ্ট হয়ে গেল, আপনি এক কাজ করুন যে এই দুধ চা আপনি যেটা বানিয়েছেন না এটার থেকে লিকার আর দুধ চা আলাদা করুন, নাহলে কিন্তু আমি আপনাকে কামড় দেবো, ঠিক আছে? তো এই কথাটা শুনে মেয়েটা প্রচুর পরিমাণে হাসে ওই জায়গাটাতে, আর চাওয়ালাটাও হাসে, এসে বলে যে কি আপনি কি ভ্যাম্পায়ার নাকি আমাকে কামড় দেবেন? বলছে না না আমি মজা করলাম, আপনি এক কাজ করুন এই চাটা, আচ্ছা সকাল হয়েছে আপনারও চা খাওয়ার একটা টাইম হয়ে গেছে, আপনি তো নিশ্চয়ই চা খাননি না? বলছে না না আমি খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। বলছে না না এই চাটা আপনি খাবেন, এই চাটা আপনি দুধ চা খান তো? বলছে হ্যাঁ আমি দুধ চা খাই। বলছে এই চাটা আপনি খাবেন, এটা আমার তরফ থেকে সকালের গিফট, এটা আপনার। তো আর ওনার জন্য একটা লিকার চা দিন, ঠিক আছে? এবার যাই হোক ওখানে তো হাসাহাসি করে মিটে যায়, তারপরে আবার ওরা ট্রেনে ওঠে, ট্রেন আবার চলতে থাকে, প্রায় নিউ জলপাইগুড়ির কাছে পৌঁছে যাবে। এইরকম অবস্থাতে হঠাৎ করে ওই মেয়েটা, যে ওর মুনমুন মাসির কথা বলেছিলাম না, যার কাছে ও ছুটে যায় কোনো প্রবলেম হলে, ফোন করতে থাকে, তা ওপার থেকে মুনমুন মাসির ফোন নট রিচেবল আসে। তো অনেকবার ট্রাই করার পরে লাগছে না দেখে আবারও চিন্তিত হয়ে পড়ে যে কি হলো। তো এবার রাজীব আবার দেখতে পেয়ে বলছে যে আপনি কাউকে ট্রাই করছেন, নেটওয়ার্ক নেই, আমার ফোনে ট্রাই করবেন। এবার ও বলছে যে না নেটওয়ার্ক তো আছে, কিন্তু কেন জানি না ফোনটা নট রিচেবল আসছে, আমি বুঝতে পারছি না। বলছে ঠিক আছে কোনো প্রবলেম নেই, সময় হলে ঠিক ধরে নেবে। বলছে না এরকম তো হওয়ার কথা নয়, যদিও ট্রেনে একটু সিগন্যালের প্রবলেম হয়, কিন্তু আমার তো নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে। তো করতে হঠাৎ করে একদম প্রায় স্টেশনের কাছে চলে যায়, তখন ছেলেটা হঠাৎ করে বলে ওঠে যে আচ্ছা আপনি এবার আপনার মুনমুন মাসিকে ট্রাই করুন তো, দেখুন তো উনি ধরে কিনা। তো এইবার ফোন করেছে, ফোন করার পরেই না মানে রিং হচ্ছে, এবার রিং হওয়াতে এবার ও যে রিং করছে যতবার ফোনটা শুনতে পাচ্ছে যে ওর আশেপাশে কোথাও একটা বাজছে। তো ও একটা পর্যায়ে গিয়ে, প্রথমে আমরা কি ভাববো যে আমি রিং করছি অন্য কারো ফোন বাজতেই পারে, এরকম 3-4 বার করছে, ধরছে তো না, 3-4 বার করছে, এবার ও অবাক হয়ে যায় যে ব্যাপারটা কি, আমি রিং করছি তখনই বাজছে, তার মানে কি এটা মুনমুন মাসির ফোন, সরি মুনমুন পিসির ফোন। তো ও অবাক হয়ে যায়, এবার ও এদিক ওদিক খুঁজতে থাকে। তো ছেলেটা বলছে যে আপনি কি করছেন? বলছে যে না আমি তো আমার পিসিকে ফোন করছি, তো এখানে ফোনটা বাজছে আমি ঠিক বুঝতে পারছি না। এবার হঠাৎ করেই ট্রেনটা তো অলরেডি থেমে গেছে, এবারে ও দেখতে পাচ্ছে মানে মেয়েটা দেখতে পাচ্ছে যে যারা আর কি পাশে ওই ট্রেনে আরও তো ছেলেমেয়েরা ছিল, আগেই বলেছিলাম যে একই সেম এজের সবাই ছেলেমেয়েরা রয়েছে, ইয়ং ছেলেমেয়েরা রয়েছে। তো দেখছে যে ট্রেন থেমে গেছে, কিন্তু ট্রেন থেকে কেউ নামছে না, পার্টিকুলারলি ওই কামরাটাতে। এবার মেয়েটা ওটাও নোটিস করে, এবার এরা তো বেরোচ্ছে না অন্য কারণে, মানে ছেলেটা বেরোচ্ছে না অন্য কারণে, মেয়েটা তো বেরোচ্ছে না ওর পিসির কাছে ফোন লাগছে না সেই জন্য। তো এবার ও রাজীবকে বলে ওঠে আচ্ছা একটা ব্যাপার কি বলুন তো, এই কামরাটা থেকে কেউ নামছে না কেন? এবার ছেলেটা হঠাৎ করে বলে যে নামছে না, হয়তো ওরা আপনাকে নিয়েই নামবে। বলছে মানে আমার সাথে ওদের কি সম্পর্ক? এইবার হঠাৎ করে পেছন থেকে একটা ডাক আসে, বাবুই। এবার এই বাবুই ডাক নামটা ছিল লাবণীর। তো লাবণী পিছন ঘুরে বলে যে মুনমুন পিসি তুমি এখানে? আকাশ, হ্যাঁ।
এই তুমি বারবার লাবণী আর লাবণ্য বলছো, লাবণী কি আর এক নাম লাবণ্য? একটা কথা আমি বলি, এটা সঠিক তুমি ধরেছো। ব্যাপারটা কি যে লাবণ্যকে তার বাড়িতে সবাই ডাকে লাবণী, ঠিক আছে? মানে ওর বাড়ির ডাক নাম হচ্ছে লাবণী, কিন্তু ভালো নাম হচ্ছে লাবণ্য। কিন্তু ওর মুনমুন পিসি আবার ওকে বাবুই বলে ডাকে। তো ঠিক সেই পর্যায়ে ও পেছন ঘুরে তাকায় যে মুনমুন পিসি তুমি এখানে? তো ওর পিসি এসে বলে যে হ্যাঁ রে, আমি এখানে। কেন, তোর সন্দেহ হচ্ছে? ভূত দেখার মতো দেখলি নাকি রে? বলছে না, কিন্তু কিভাবে, আমি তো তোমাকে জানাইও নি, আর আমি তো তোমাকে ভাবছিলাম যে এখনই জানাবো যে আমি চলে এসেছি। বলছে তুই হয়তো জানাসনি, কিন্তু অন্য কেউ জানিয়েছে আমাকে। বলছে কে বলো তো, কে জানিয়েছে? আমার বাড়ি থেকে ফোন করেছিল? বলছে না রে, কেউই ফোন করেনি, তোর পিছনে যে আছে সেই আমাকে জানিয়েছে। বলছে আমার পিছনে কে আছে? উনি আপনাকে জানিয়েছে, উনি তোমাকে জানিয়েছে, উনি তোমার নাম্বার পেলো কোথা থেকে? তখন ওর মুনমুন পিসি সব কথা বলে যে শোন, তুই যে ফেসবুক অ্যাকাউন্টটাতে এতদিন ধরে চ্যাটিং করছিস, যার সাথে তোর এতদিনের সম্পর্ক, সেই ছেলেটা কে জানিস? বলছে কে? বলছে সেই ছেলেটা হচ্ছে রাজীব। এবার ও তো হতবাক, বলছে কি বলছো তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঠিক আছে, এইবার রাজীব না ওই জায়গাটার থেকে ফট করে সরে গেছে। এবার কথা হচ্ছে মুনমুন পিসি আর লাবণ্যর ভেতরে। রাজীব হঠাৎ করে ওই জায়গাটার থেকে সরে গেছে। তো রাজীব, এইভাবে কথা হচ্ছে, মুনমুন পিসি ওকে পুরো ডিটেলসে বলছে যে রাজীবই হচ্ছে সেই ছেলেটা, যেই ছেলেটার সাথে ও এতদিন ধরে রিলেশনশিপে ছিল, যাকে ও ভালোবাসে আর কি। তো এরকম কথা বলতে 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 হঠাৎ করে রাজীব একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে লাবণ্যর কাছে হাজির হয়। আর এবার লাবণ্য না বিষয়টা বিশ্বাস করতে পারছে না। তো রাজীব ওকে দুটো লাইন বলে, জাস্ট এই দুটো লাইন শুনেই না লাবণ্য বুঝতে পারে যে সেটা আর কেউ নয়, ওর সেই ভালোবাসার মানুষ, যাকে ও এতদিন ধরে চেহারায় খুঁজছিল বা কণ্ঠে খুঁজছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না। দুটো লাইন কি ছিল? জীবনের চাওয়া একটাই, তোমাকে আমার করে চাই। এই কথাটা যেই বলার পরেই লাবণ্যর চোখ থেকে জল পড়ল কয়েক ফোঁটা। আর মুনমুন পিসি পেছন দিক থেকে হাসে। আর আশেপাশের যে লোকগুলোর কথা আমি বলেছিলাম যে তারা ট্রেন থেকে নামছে না, তারা হঠাৎ করেই সাইড থেকে হয় না যে ব্লাস্ট ফাটায়, ওরকম ব্লাস্ট ফাটিয়ে পুরো ট্রেনের কামরাটাকে ভরে ফেলেছে। আর ওপর থেকে একটা সাইনবোর্ড মতো নামছে, যেটাতে লেখা হ্যাপি বার্থডে লাবণ্য। ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই দিন ওর, মানে আমি 7 তারিখের কথা বলেছিলাম, 8ই ডিসেম্বর হচ্ছে লাবণ্যর জন্মদিন। তো এইটাও ও রাজীব বলে যে আচ্ছা, তুমি তো আমাকে সব কথা বললে, কিন্তু একটা কথা তো আমাকে বললে না, যে আমি তোমার জন্মদিনটা কিভাবে জানতে পারলাম। এইবার লাবণ্য তো বুঝতে পেরেই গেছে, বলছে তুমি কি কিছু তোমার ব্যাপারে বোঝাতে আমাকে বাকি রেখেছো? তুমি মুনমুন পিসির কাছ থেকে আমার ব্যাপারে সব খবর নিয়ে নিয়েছো, আমি বুঝতে পেরেছি, মানে কেঁদে কেঁদেই বলছে, কিন্তু তুমি আমার সাথে এটা কেন করলে? বলছে না না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বলছে কি প্রশ্ন? বলছে তুমি তো জানতে চাইলে না যে আমি তোমার জন্মদিনটা কিভাবে বুঝলাম, আমাকে কিন্তু মুনমুন পিসি বলেনি। বলছে কি করে? বলছে যে তুমি যখন ল্যাপটপে কাজ করছিলে তখনই আমি দেখেছিলাম। আর ও তো জানতো না যে এর জন্মদিন কখন, আর মুনমুন পিসির সাথেও কথা হয়নি, ও শুধু মুনমুন পিসিকে আসতে বলেছিল। এবারে মাঝখানে একটা জায়গায় ট্রেন দাঁড়িয়েছিল, ও সেই ট্রেনের, মানে ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলি খোলাখুলি, পুরো ট্রেনের কামরাটা, থ্রু আউট দ্য ট্রেনের কামরা পুরো বুক করা ছিল রাজীবের নামে, যার জন্যই ট্রেন টিটি উঠে আবার নেমে গিয়েছিল, আর কোনো রকমের কোনো ফেরিওয়ালা আসছিল না ওই কামরাতে।
আর যে কজন ট্রেনের বগির মধ্যে ছিল ওগুলো ছিল সবাই রাজীবের বন্ধু। এইবার তো ওরকমভাবে কথা বলতে 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 হঠাৎ করেই লাবণ্য আবার একটু কেঁদে ওঠে বলে যে তুমি আমার সাথে এটা কেন করলে। তো রাজীব বলছে যে দেখো, বেদনা না থাকলে ভালোবাসার প্রকাশ কি করে হয়। বলছে তার মানে তুমি আমাকে কষ্ট দিলে। বলছে না না, আমি তোমাকে কেন কষ্ট দেব। দেখো, তুমি যদি এখন সারা জীবন ধরেই সুখে থাকো তাহলে তুমি দুঃখের মর্মটা বুঝবে না। তেমনই তুমি যদি সারা জীবন দুঃখে থাকো তাহলে তুমি সুখের মর্মটা বুঝবে না। ঠিক তেমন যখনই আমরা বেদনার মুখোমুখি হই তখনই তো আমরা ভালোবাসাটা অনুভব করি। এই দেখো, আজকে যদি আমি তোমার সামনে আগে থেকেই থাকতাম বা তুমি আমার ছবি দেখতে বা আমি তোমার সাথে কথা বলতাম, তাহলে নিশ্চয়ই আমাদের ঝগড়া হতো, আমরা দেখা করতাম, আমাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হতো, দূরত্ব হতো। আসলে কিন্তু কাছে না থেকেও পাশে থাকা যায়। তো এই কথাটা লাবণ্য বুঝতে পারে, পুরো ব্যাপারটা বুঝতে পারে যে ও কেন করেছে বিষয়টা। তো ঠিক ওইখানেই ওই ট্রেনের ভেতরেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। কেক ছিল, কি বলে ওটাকে, ডেকোরেশন করার জন্য যা যা লাগে না বার্থডেতে, সব কিছু করা ছিল। আর ওইটুক সময়ের ভেতরেই মানে ওরা কথা বলছে ওর ভেতরেই সব ওর বন্ধু বান্ধবরা সব কিছু করে ফেলে ওখানে কেক ফেক সব কিছু কাটলো। কেটে নেওয়ার পরে যখন ওরা ট্রেন থেকে নামছে, ওরা দুজন হাত ধরে নামছে, মুনমুন পিসি ওর পিছন দিয়ে নামছে। তো তখন ছেলেটা মনে মনে, মানে রাজীব মনে মনে একটা কথা ভাবে যে আসলে লাবণ্য, তুমি আমাকে খোঁজনি, খুঁজেছি আমি তোমাকে সারা জীবন। কারণ হচ্ছে, এটার কারণ আমি তোমাদেরকে বলি যে লাবণ্য হচ্ছে সেই মেয়ে, যেই মেয়েটাকে রাজীব ছোটবেলা থেকে পছন্দ করে। ছোটবেলা থেকে মানে যখন থেকে ওর ক্লাস 7-8-এ পড়ে তখন থেকে। কিন্তু ওদের কোনোদিনও সামনাসামনি দেখা হয়নি, দূর থেকে আসলে পছন্দ করতো। কিন্তু ও যে সামনাসামনি বলতে যাবে সেই সাহসটাও ওর হয়ে ওঠেনি কোনোদিনও। তো এই জিনিসটা ভাবতে থাকে ও। আর এটাও ভাবে যে হয়তো তোমার সাথে এই বিষয়টা না করলে, এই জিনিসটা না করলে আমিও হয়তো তোমার মতো বুঝতাম না যে কাছের মানুষ দূরে থাকার মর্মটা কি। সেই জন্যই আমি তোমার সাথে এটা করেছিলাম। আসলে লাবণ্য, তুমি আমাকে খোঁজনি, আমি তোমাকে খুঁজেছি সারা জীবন। আর সেই জন্যই আমি এত কিছু করেছিলাম। ওই ফেসবুকের ফেক অ্যাকাউন্টটা তো ওরই, যেহেতু ওই কথা বলছিল। তো বলতে বলতে ওরা মুনমুন পিসির বাড়িতেই সব কিছু, মানে ছেলেটারও কথা বলা ছিল, মেয়েটা তো যাচ্ছিলই, ওরা আর কি ওই দিকেই যায়, মুনমুন পিসির বাড়িতেই যায়। তো যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যেখানে একটা কি বলবো ওটাকে, হঠাৎ করে একটা লম্বা একটা গেটওয়ে থাকে না, যে করিডোর টাইপের, যেটা তোমরা বলতে পারো, ঠিক আছে। এবার ওইখানে বাসটা দাঁড়িয়েছে, ওরা বাসে উঠে আবার তো শিলিগুড়ি যেতে হবে। তো বাসটা দাঁড়িয়েছে। তো বাসটা দাঁড়ানোর পরে সাইড দিয়ে লাবণ্য আর রাজীব দেখতে পাচ্ছে যে একটা বিয়ের যাচ্ছে, কি বলে ওটাকে, বারাত টাইপের কিছু একটা হিন্দিতে বলে, যাই হোক। তো ওটা যাচ্ছে। তো লাবণ্য আর রাজীব ওটার দিকে তাকায়, বলছে লাবণ্য রাজীবকে বলছে যে তুমি কি দেখছো ওদিকে। এবার রাজীব বলছে যে না, এত দূর তো জার্নি করে আসলাম, এর পরের ডেস্টিনেশনটা আমি সচক্ষে দেখতে পাচ্ছি। তো লাবণ্য ওখানে একটা প্রচুর পরিমাণে হাসি দিয়ে ফেলে। হাসি দিয়ে তারপরে মুনমুন মাসিও বুঝতে পারে যে ওরা কি কথা বলছে, মানে কিসের বিষয়ে কথা বলছে। তো মুনমুন মাসিও বলছে যে হ্যাঁ, তাহলে তোরা কি চাস আমি এখন বাড়িতে না গিয়ে ইয়েদের বাড়িতে যাই, লাবণ্যদের বাড়িতে যাই, গিয়ে বিয়ের কথা বলি। তো বলছে যে হ্যাঁ, সেটা করলে মন্দ হয় না। তো মুনমুন মাসি বলছে চল, আগে খাওয়া দাওয়া করবি, ফ্রেশ হব, তারপরে ঠিক সেটাই আমি করবো, কিন্তু আগে ফোনে কথা বলে তারপরে। তো তারা ওই মুনমুন পিসির বাড়িতে যায়, গিয়ে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়, খাওয়া দাওয়া করে, তারপর আবার ওরা রিটার্ন আসে। এসে এদের দুই পরিবারের সাথে কথা হয়ে এদের আর কি বিয়েটা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার গল্প ছিল এইখানেই, এই অবধি ছিল আমার গল্প। তো শেষ করছি আজকে আমার গল্প। অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিও।
আর তোমাদের সাথেও যদি এরকম একটা রোমান্টিক জার্নি ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে, শুভরাত্রি। সত্যি বলতে আজকের গল্পটা যখন আকাশ আমাদেরকে বলল, আমার মনে হয় আকাশও কোনো না কোনো একটা জায়গাতে হারিয়ে গিয়েছিল, যার জন্যই তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমরা কিন্তু নোটিস করেছি। মুনমুন মাসি একবার, পিসি একবার, এরকম হয়েছে। কিন্তু গল্পটা কিন্তু একটা আলাদাই ভাবনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে। বিশেষ করে যদি আমাদের কোনো বন্ধু তার প্রেমিকাকে নিয়ে এই গল্পটি শোনে, সত্যি তার মনটা ছুঁয়ে যাবে। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি তোমার প্রেমিকা বা প্রেমিক এই গল্পটি না শুনে থাকে অবশ্যই তাকে শেয়ার করো। আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে। আজকের মতো শুভরাত্রি।